এদিকে ভারতে গিয়ে ফেঁসে গেলেন মির্জা আব্বাস। এক ঢিলে 4 পাখি শিকার করল ভারত। শেখ হাসিনাকে সুখবর দিলেন মোদি। জামিন পেয়েই আইবির অ্যাকশন শুরু। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতারের কথা জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সন্ধ্যায় বার্তা সংস্থা এএনআই এর প্রতিবেদনে বলা হয়, ভোরে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী উত্তর 24 পরগনার বনগাঁ এলাকা থেকে গ্রেফতার করা হয়। শেখ হাসিনা পতনের পর কেন ভারত এতদিন চুপ ছিল? শেখ হাসিনা বিদায়ের পর নরেন্দ্র মোদী কোন 4টি পাখি মারলেন? আর এখন কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায়ের ঘণ্টার সাথে সাথে শেখ হাসিনার বাংলাদেশে রাজকীয় ফেরার গুঞ্জন জোরালো হচ্ছে? আইভি রহমানকে তো আপনারা চেনেন, নারায়ণগঞ্জের সাবেক সিটি কর্পোরেশনের মেয়র। তার 2 মামলায় হাইকোর্টে জামিন হয়েছে। আজকে কিন্তু সেখানে বলা হয়েছে যে আইভি রহমানকে আর কোনো নতুন মামলায় সোনারেন্স দেখানো যাবে না, এটা হাইকোর্ট নির্দেশ করছে। আজকে হাইকোর্ট থেকে 2টি মামলায় জামিন হয়েছে। হাতে হ্যারিকেন নিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না দাপুটে নেতা মির্জা আব্বাসের হদিস। তিনি কি সত্যিই অসুস্থ, নাকি হাতিকাণ্ডের ভয়ানক সত্য ধামাচাপা দিতে অসুস্থের ভান করে লুকিয়ে আছেন ভারতে? ভারত থেকে মির্জা আব্বাসকে সোজা ট্রেনে হিচড়ে দেশে ফিরিয়ে আনা হবে এবং কঠিন বিচারের মুখোমুখি করা হবে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছে, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। শেখ হাসিনা পতনের পর সবাই ভেবেছিল ভারত হয়তো সামরিক হস্তক্ষেপ করবে। আওয়ামী লীগ কর্মীরাও চাতক পাখির মতো দিল্লির দিকে তাকিয়েছিল। কিন্তু নরেন্দ্র মোদী শান্ত ছিলেন। অজিত দোভাল, এস জয়শঙ্কর আর অমিত শাহের ডায়েরিতে তখন লেখা হচ্ছিল অন্য এক মহাকাব্য, যে পরিকল্পনায় ছিল এক ঢিলে 4টি পাখি শিকারের নীল নকশা। আমরা বিশ্লেষণ করব কেন ভারত এতদিন চুপ ছিল। শেখ হাসিনা বিদায়ের পর নরেন্দ্র মোদী কোন 4টি পাখি মারলেন? আর এখন কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায়ের ঘণ্টার সাথে সাথে শেখ হাসিনার বাংলাদেশে রাজকীয় ফেরার গুঞ্জন জোরালো হচ্ছে? 5ই আগস্ট 2024, ঢাকার আকাশে বারুদের গন্ধ। ছাত্র জনতার উত্তাল গণজোয়ারে পতন হলো টানা 16 বছরের প্রতাপশালী শাসক শেখ হাসিনার। ভারতের সেনাবাহিনীর সহযোগিতায় দেশ ছাড়েন তিনি। প্রধানমন্ত্রী মর্যাদায় আশ্রয় নেন দিল্লিতে। ক্ষমতায় বসেই ডক্টর ইউনূস ভারতের বিরুদ্ধে তোপ দাগেন। জুলাই আন্দোলনকারীরা ভারত বিরোধী স্লোগান তোলেন। ইউনূসের উপদেষ্টা এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ভারতের 7 সিস্টার্স কলকাতা দখলের হুমকি দেয়। চীন সফরে গিয়ে বঙ্গোপসাগরের অভিভাবক দাবি করেন ডক্টর ইউনূস। এ নিয়ে ভারতের সরকার প্রতিক্রিয়া জানালেও সেটি খুব কড়া ছিল না। এই উত্তেজনার মধ্যে সবাই ভেবেছিল ভারত হয়তো শক্তি প্রয়োগ করে শেখ হাসিনাকে বাংলাদেশে আবার ক্ষমতায় বসাবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই প্রত্যাশা নিয়ে বসেছিল। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই বুঝি ভারত অ্যাটাক করবে, এমন শঙ্কার কথা বারবার ভারতের কিছু গণমাধ্যম ও ইউটিউবে ব্যাপক প্রচার হয়েছে। আওয়ামী লীগের নেতারা পালিয়ে থেকেও আশায় বুক বেঁধেছিল। শেখ হাসিনা ভারতের বিশ্বস্ত বন্ধু। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আওয়ামী লীগের সখ্যতাও বেশি। সেই তুলনায় শেখ হাসিনার জন্য খুব বেশি বড় পদক্ষেপ নেয়নি ভারত। তবে একেবারে বসেও থাকেনি। অজিত দোভাল, এস জয়শঙ্কর, অমিত শাহ নরেন্দ্র মোদীর গভীর পরিকল্পনা করেছেন। শুধু শেখ হাসিনাকে ফেরানো নয়, তার আগে এক ঢিলে 4টি পাখি মারতে চেয়েছেন তারা। ইউনূস সরকারের আমলে যখন 7 সিস্টার্স নিয়ে হুমকি দেওয়া হয়েছিল, তখন দিল্লি মাথা গরম করেনি। দিল্লির প্রথম লক্ষ্য ছিল আমেরিকার ছত্রছায়ায় বসা ডক্টর ইউনূস সরকারকে কোনো রক্তপাত ছাড়াই সরিয়ে দেওয়া। বিশ্লেষকদের দাবি, ভারত পর্দার আড়ালে যোগাযোগ বাড়ায় বিএনপির হাইকমান্ডের সাথে। তারেক রহমানের সাথে একাধিক গোপন বৈঠকের ফসল আজ দৃশ্যমান। ইউনূসের অধ্যায়ের সমাপ্তি আর বিএনপির হাত ধরে স্থিতিশীলতা ফেরানো, এটিই ছিল মোদির প্রথম লক্ষ্য। ভারত প্রমাণ করতে চেয়েছিল শক্তি প্রয়োগ নয়, কৌশলই আসল। দ্বিতীয় পরিকল্পনা ছিল বাংলাদেশের শিকড় গেড়ে বসা ভারত বিরোধিতা দূর করা। দীর্ঘ 16 বছর প্রচারণা ছিল শেখ হাসিনা সবকিছু ভারতকে দিয়ে দিয়েছেন। কিন্তু ইউনূস সরকার বা পরবর্তী সময়ে তারেক রহমান সরকার এমন একটি চুক্তি দেখাতে পারেনি যা বাংলাদেশের স্বার্থের পরিপন্থী।
উল্টো দেখা গেল চরম অর্থনৈতিক সংকটে ভারতের পেঁয়াজ, চাল আর তেল ছাড়া বাংলাদেশের মানুষের হাহাকার থামছে না। বয়কটের ডাক দেওয়া মানুষগুলোই এখন গ্রোগাসে গিলছে ভারতীয় পণ্য। দিল্লি না ঢাকা স্লোগান এখন জাদুঘরে। মোদি প্রমাণ করেছেন ভৌগোলিক কারণেই বাংলাদেশ ভারতের ওপর নির্ভরশীল। নরেন্দ্র মোদীর তৃতীয় লক্ষ্য ছিল বাংলাদেশে উগ্রবাদ নিয়ন্ত্রণ। শেখ হাসিনার পতনের পর প্রশাসনে যখন জামায়াতের জয় জয়কার, তখন ভারত উদ্বিগ্ন ছিল। ডক্টর ইউনূসের আমলে জেল ভেঙে জঙ্গিরা বের হয়ে আসায় এবং পাকিস্তানপন্থী উগ্রবাদীদের উত্থানে ভারতের 7 সিস্টার্স হুমকির মুখে পড়েছিল। কিন্তু দিল্লির মাস্টার স্ট্রোকে বিএনপি যখন নির্বাচনের মাঠে নামল, তখন জামায়াতের সেই দাপট ম্লান হয়ে গেল। আওয়ামী লীগ ও সংখ্যালঘু ভোটারদের নীরব সমর্থনে বিএনপির জয় নিশ্চিত করে ভারত মূলত জামায়াতের একক ক্ষমতার স্বপ্ন ভেঙে দিল। তারেক রহমান সরকারের বর্তমান কঠোর অবস্থানে উগ্রবাদীদের চেন এখন ছিন্ন ভিন্ন। শিলিগুড়ি করিডোর রক্ষায় ভারতের সামরিক প্রস্তুতি আর বর্তমান সরকারের সমন্বয় উগ্রবাদীদের কোণঠাসা করে ফেলেছে। নরেন্দ্র মোদীর চতুর্থ এবং সবচেয়ে বড় চালটি ছিল ঘরের ভেতরে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদায় করা। বাংলাদেশে উগ্রবাদের জুজু দেখিয়ে আর হিন্দুদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরে বিজেপি পশ্চিমবঙ্গের ভোটারদের বুঝিয়েছেন, মমতা থাকলে বাংলাও বাংলাদেশ হয়ে যাবে। বাংলাদেশের অস্থিরতার উত্তাপকে কাজে লাগিয়ে হিন্দুত্ববাদের তাস খেলেছে বিজেপি। 2 দফার ভোটে এখন এটি স্পষ্ট যে নবান্নে এবার গেরুয়া পতাকা উঠতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র। মোদি বুঝিয়ে দিয়েছেন অন্যের আগুনেও আলু পুড়িয়ে খাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে, নরেন্দ্র মোদীর 4টি প্রত্যাশা পূরণ হয়েছে, তবে কি এবার শেখ হাসিনাকে রাজকীয়ভাবে বাংলাদেশে ফেরাবেন? ভারত সরকার এতদিন অপেক্ষা করছিল পশ্চিমবঙ্গের ভোটের জন্য। ঘরের মাঠ নিরাপদ না করে প্রতিবেশী দেশে হস্তক্ষেপ করা ছিল ঝুঁকিপূর্ণ। এখন একদিকে বাংলাদেশে বন্ধুত্বপূর্ণ বিএনপি সরকার, অন্যদিকে উগ্রবাদীদের কোণঠাসা অবস্থা, আর ঘরের পাশে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার। শেখ হাসিনা ভারতের জন্য কেবল একজন বন্ধু নন, তিনি ভারতের দীর্ঘমেয়াদী বিনিয়োগ। বিশ্লেষকরা মনে করছেন এবার সরাসরি সামরিক হস্তক্ষেপ নয়, বরং কূটনৈতিক ও রাজনৈতিক সমঝোতার মাধ্যমে শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করতে পারে দিল্লি। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বিসর্জন কি শেখ হাসিনার বাংলাদেশে রাজকীয় আগমনের পথ প্রশস্ত করছে? এই প্রশ্নের উত্তর সময় দেবে। কিন্তু আপনার কি মনে হয়, নরেন্দ্র মোদীর এই এক ঢিলে 4 পাখি শিকারের থিওরি কি বাস্তবসম্মত, নাকি বাংলাদেশের রাজনীতিতে আরো বড় কোনো চমক অপেক্ষা করছে? আর একটা বড় খবর দিই। বড় খবর হলো, আইভি রহমানকে তো আপনারা চেনেন, নারায়ণগঞ্জের সাবেক সিটি কর্পোরেশনের মেয়র। তার 2 মামলায় হাইকোর্টে জামিন হয়েছে, আজকে কিন্তু হয়েছে। আমি ভিডিওটা করতেছি 11:57 রোজ বৃহস্পতিবার, তারিখ হচ্ছে এপ্রিলের 30 তারিখ 2026। আজকে সিদ্ধিরগঞ্জ থানায় করা 2 মামলায় উচ্চ আদালতে জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভি। বৃহস্পতিবার 30 এপ্রিল এই আদেশ দেন বিচারপতি AK-M জাহিদ সরর ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ। এখন এই যে নিউজটা, এটা কি জন্য আসার আলো? আইভি রহমান, সেলিনা হায়াৎ আইভি, তাকে ইতিপূর্বে তার বিরুদ্ধে মামলাগুলোর কিন্তু জামিন হয়েছিল, কিন্তু সেই জামিনে তিনি কারামুক্তি পান নাই, তাকে সোনা অ্যারেস্ট দেখানো হয়েছিল। কিন্তু এই সাম্প্রতিক কয়েকদিন আগে একটা নিউজ আপনাদেরকে জানাইছি, সেখানে বলা হয়েছে যে আইভি রহমানকে আর কোনো নতুন মামলায় সোনা অ্যারেস্ট দেখানো যাবে না, এটা হাইকোর্ট নির্দেশ করছে। আজকে হাইকোর্ট থেকে 2টি মামলায় জামিন হয়েছে। তার মানে কি, এখন তার বিরুদ্ধে যে মামলাগুলো আছে, নতুন করে যদি আর মামলা না হয়, তিনি তো একটা সময় জামিনে মুক্ত হবেন। অপরদিকে আওয়ামী লীগের তৃণমূলের নেতারা তারা মুক্ত হচ্ছেন, স্লোগান দিতেছেন, এবং 7ই মার্চের ভাষণ বাজানোর পরিপ্রেক্ষিতে যেহেতু মুক্তি হওয়ার মানে জামিন পাওয়া শুরু হয়েছে, তার মানে এই ইঙ্গিতটা আমাদের কাছে আসে যে এই যে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বা 7ই মার্চের ভাষণ বাজানোর পরিপ্রেক্ষিতে যে পূর্বে সন্ত্রাস বিরোধী আইনে তাকে গ্রেপ্তার করা হতো, পুলিশ কিন্তু আগ্রহ করে এসে গ্রেপ্তার করতো না, মব করা হতো, সেই মবকারীদেরকে একটা রেড অ্যালার্ট, একটা লাল কার্ড, রেড কার্ড দেখানোর সমতুল্য বলে আমি মনে করতেছি। যে এখন কেউ জয় বাংলা স্লোগান দিলে তুমি মব করতে আইসো, জয় বাংলা যিনি স্লোগান দিতেছেন তিনি তোমাকে ধরে যে থানার মধ্যে নিয়ে যাবে না, সেই গ্যারান্টি তো এখন দেওয়া যাচ্ছে না। কারণ এখন মানুষের মনের মধ্যে তো এমনি শক্তি সঞ্চয় হয়েছে, তারপরে যখন দেখা যাচ্ছে যে আইনের বিচারটা মোটামুটিভাবে পাওয়া যাচ্ছে,
তখন এই সমস্ত দুঃসাহসী মানুষ যারা জানেন যে এই মুহূর্তে আমি যদি জয় বাংলা স্লোগান দিয়ে ৭ই মার্চের ভাষণ বাজায় আমাকে গ্রেপ্তার করা হতে পারে বা আমার উপর মব হতে পারে, তারপরও কাজগুলো করছেন। আর যখন এই মানুষগুলো দেখবেন বা দেখতেছেন যে না, আইনের শাসন তো দেখতে পাওয়া যাচ্ছে, যে আইন বিচার জামিন দিচ্ছেন। আগে তো বছরের পর বছর, মানে 18 মাস ডক্টর ইউনূস ক্ষমতায় থাকছে, মাসের পর মাস শুধুমাত্র জয় বাংলা স্লোগান দিলেও জামিন পাওয়া যায় না, এখন তো পাওয়া যাচ্ছে। এই যে সাহসটা বৃদ্ধি পাবে এবং যারা মব করতো তাদের যে কি বলে যে ভয় আতঙ্ক সৃষ্টি হবে, সেটা হয়তো আমরা সামনে দেখতে পাবো। আর অপরদিকে সেলিনা হায়াৎ আইভীর মতো নেত্রীর যখন জামিন হয় এবং তার পূর্ববর্তী সময় যখন হাইকোর্ট নির্দেশ দেন যে সেলিনা হায়াৎ আইভীর আর কোনো শুনানি দেখানো যাবে না, এখানে একটা রাজনৈতিক ইঙ্গিত আছে, থাকতে পারে। আমরা জানি যে অবশ্যই তো কারো না কারো নেতৃত্বে দলটাকে ঘুরে দাঁড়াতে হবে। শীর্ষস্থানীয় নেতারা বা নেত্রী যারা বাইরে আছেন তাদের তো আনতে হবে, প্রত্যাবর্তন হবে। শেখ হাসিনা তো এমনি এমনি আসবে না, প্রত্যাবর্তন হবে। এখন যদি বাংলাদেশে শেখ হাসিনা পা দেন, তাহলে তো লক্ষ লক্ষ কোটি মানুষ রাজপথে নামবে, আনন্দ মিছিল করবে, শেখ হাসিনা দেখার জন্য ওই বিমানবন্দর এয়ারপোর্টে গিয়ে হাজির হবেন। এগুলোর সামাল দেবেন কারা? এই পরিবেশগুলো তৈরি, তিনি তো আসবেন, আসার জন্য তো তিনি উন্মুখ হয়ে আছেন। মানে যাই হোক, ইঙ্গিত তো ইঙ্গিতই, সবকিছু খুলে বলা যায় না প্রিয় দর্শক। হাতে হ্যারিকেন নিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না দাপুটে নেতা মির্জা আব্বাসের হদিস। তিনি কি সত্যিই অসুস্থ, নাকি হাদি কাণ্ডের ভয়ানক সত্য ধামাচাপা দিতে অসুস্থের ভান করে লুকিয়ে আছেন ভারতে? ডন মাসুদ ধরা পড়ার পর থেকেই যেন রাজনীতির মাঠের এই বাঘা নেতার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। যে তরুণ নেতার আকাশছোঁয়া জনপ্রিয়তা রাঘব বলদের রাতের ঘুম হারাম করে দিয়েছিল, তাকে চিরতরে সরিয়ে দেওয়ার মাস্টার মাইন্ড আসলে কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই বেরিয়ে আসছে একের পর এক থমথমে তথ্য। মাসুদের মুখ থেকে যদি আসল সত্যিটা একবার ফাঁস হয়ে যায়, তবে তারেক সরকারের গদি যে চরম নড়বড়ে হয়ে পড়বে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তরুণ প্রজন্মের আবেগের এই সেন্সিটিভ ইস্যুতে বিএনপি সরকার কোনোভাবেই চাইবে না তাদের মুখে চুনকালি পড়ুক। তবে কি পর্দার আড়াল থেকে কলকাঠি নেড়ে এই মূল কালপ্রিট মির্জা আব্বাসকে বাঁচাতে চতুর গেম প্ল্যান সাজানো হচ্ছে? আজকের এই বিশেষ প্রতিবেদনে উঠে আসবে কিভাবে ক্ষমতার লোভে পাতা ফাঁদে পা দিয়ে এখন দিশেহারা খোদ তারেকের দল এবং ডন মাসুদ মুখ খুললেই কিভাবে ভারত থেকে ট্রেনে হিচড়ে দেশে ফেরানো হবে এই পলাতক মির্জা আব্বাসকে। এই পুরো ঘটনার পেছনের আসল কাহিনী বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। এই বিশাল রহস্যের জট খুলতে হলে আমাদের যেতে হবে কয়েক মাস আগের নির্বাচনী মাঠে, কারণ আসল খেলার শুরুটা হয়েছিল সেখান থেকেই। ঢাকা ৮ আসনে তখন ভোটের হাওয়া খুব গরম। সেখানে তরুণ প্রজন্মের চোখের মণি হয়ে উঠেছিলেন ওসমান হাদি। এই তরুণ নেতা যখন ভোটের মাঠে নামলেন, তখন বড় বড় নেতাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল। বিশেষ করে মির্জা আব্বাসের মতো বড় নেতার জন্য তিনি অনেক বড় চিন্তার কারণ হয়ে দাঁড়ালেন। হাদির জনপ্রিয়তা এতটাই বেশি ছিল যে মনে হচ্ছিল নির্বাচনে তিনি বিশাল ব্যবধানে জিতে যাবেন। আর এই ভয় থেকেই শুরু হয় নোংরা এক রাজনীতির খেলা। 2026 সালের নির্বাচনের ঠিক আগে প্রচারণার খুব ব্যস্ত সময়ের ভেতরেই এক ভয়ানক ঘটনা ঘটে যায়, অর্থাৎ হাদিকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেওয়া হয়। যারা এই কাজ করেছে তারা ভেবেছিল এতে তাদের রাস্তা একেবারে পরিষ্কার হয়ে যাবে। আর এই ঘটনা পুরো দেশের মানুষকে একদম বোকা বানিয়ে দিয়েছিল। তরুণরা তাদের প্রিয় নেতাকে হারিয়ে চরমভাবে ক্ষেপে যায়, কিন্তু তখন তাদের কিছুই করার ছিল না। ক্ষমতার লোভ মানুষকে কতটা অন্ধ করে দেয় সেটা এই ঘটনা থেকেই খুব ভালোভাবে বোঝা যায়। আসল মাস্টার মাইন্ডরা ভেবেছিল এই ভয়ানক সত্যি হয়তো কোনোদিনই সবার সামনে আসবে না, কিন্তু তারা ভুলে গিয়েছিল যে পাপের শাস্তি একদিন পেতেই হয়। হাদির সাথে ঘটা এই অমানবিক ঘটনা দেশের রাজনীতির ইতিহাসকে চিরদিনের জন্য একটা কালো অধ্যায়ের দিকে ঠেলে দিয়েছে। তরুণদের মনে যে আগুন জ্বলছে সেটা যে কোনো সময় বিশাল আকার ধারণ করতে পারে। ওসমান হাদির এই চিরস্থায়ী বিদায়ের পর নির্বাচনী মাঠ একেবারে ফাঁকা হয়ে যায়। মির্জা আব্বাসের আর কোনো বড় বাধাই থাকল না। এরপর 12ই ফেব্রুয়ারির নির্বাচনে বিশাল ভোটে জিতে মির্জা আব্বাস নিজের জায়গা একদম পাকা করে নিলেন। শুধু তাই নয়, নতুন সরকার আসার পর তিনি প্রধানমন্ত্রীর খুব কাছের মানুষ হয়ে গেলেন। তারেক সরকার তাকে অনেক বড় দায়িত্ব দিল। ক্ষমতার এই বড় চেয়ার পেয়ে মির্জা আব্বাস যেন মাটিতে পা ফেলছিলেন না। সব জায়গায় তার বিশাল দাপট দেখা যেতে শুরু করলো। নির্বাচনের পর থেকে মার্চ মাস পর্যন্ত মির্জা আব্বাসকে বিভিন্ন অনুষ্ঠানে খুব হাসি খুশি দেখা গেছে। তখন তার ভেতরে কোনো চিন্তার ছাপ ছিল না, এমনকি তার শরীরে কোনো রোগের সামান্য চিহ্ন পর্যন্ত দেখা যায়নি। তিনি হয়তো ভেবেছিলেন এই ক্ষমতা আর এই দাপট সারা জীবন থাকবে। আইনের চোখে ধুলো দেওয়ার এই ভণ্ডামি যে বেশি দিন টিকবে না, সেটা তিনি একদমই বুঝতে পারেননি। ক্ষমতার এই অহংকার মির্জা আব্বাসকে এমন এক অবস্থায় নিয়ে যায় যেখান থেকে তার আর ফেরার কোনো পথ খোলা নেই। তিনি ভেবেছিলেন সবকিছু খুব সুন্দরভাবে ধামাচাপা দেয়া হয়ে গেছে, কিন্তু প্রকৃতি যে তার নিজের নিয়মে বিচার করে সেটা তিনি ভুলে গিয়েছিলেন। চারপাশের মানুষ যখন তার প্রশংসায় পঞ্চমুখ, ঠিক তখনই তার ভাগ্যের চাকা উল্টো দিকে ঘুরতে শুরু করে। গল্পের আসল রূপ বদলাতে শুরু করে মার্চ মাসে, যখন ভারতের বনগা থেকে হাদিকাণ্ডের আসল খেলোয়াড় ডন মাসুদ আর তার এক সঙ্গী ধরা পড়ে। এই ডন মাসুদ ছিল সেই হাদিকাণ্ডের মূল কারিগর। ডন মাসুদের ধরা পড়ার খবর যখন দেশে পৌঁছালো, তখন রাজনীতির মাঠে রীতিমতো আগুন লেগে যায়।
জানা যায় এই ডন মাসুদ নাকি পুলিশের কাছে অনেক গোপন কথা বলে দেয়। আর এই খবর শোনার সাথে সাথেই দাপুটে নেতা মির্জা আব্বাসের একদম ঘাম ছুটে যায়। আর এর ঠিক 3 দিনের মাথায় খবর আসে মির্জা আব্বাস নাকি একটা ইফতার পার্টিতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছেন। প্রশ্ন হচ্ছে, ডন মাসুদ ধরা পড়ার খবর শোনার পরপরই যেন মির্জা আব্বাসের এমন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা তৈরি কেন হলো? যাই হোক না কেন, এরপর অসুস্থ আব্বাস সাহেবকে খুব তাড়াহুড়ো করে বিমানে তুলে সিঙ্গাপুর পাঠানো হয় এবং তারপর সেখান থেকে তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়। দেশের মানুষ এখন আর বোকা নেই। ভেতরে ভেতরে যে চরম লজ্জার এক লুকোচুরি চলছে সেটা সবাই খুব ভালো করেই বুঝতে পারছে। একটু খেয়াল করলেই বোঝা যায়, মির্জা আব্বাস যদি সত্যি এত বেশি অসুস্থ হতেন তাহলে এতদিনে হাসপাতাল থেকে তার অন্তত একটা ছবি বা ভিডিও সবার সামনে প্রকাশ করা হতো। কিন্তু দিনের পর দিন পার হয়ে যাচ্ছে, অথচ তার কোনো খোঁজই নেই। এমনকি তার দলের অন্য নেতারাও এই বিষয়ে একদম মুখ বন্ধ করে আছেন। তাদের এই অদ্ভুত নীরবতা প্রমাণ করছে যে ভেতরে বড় কোনো ঘাপলা আছে। মানুষ এখন তাদের এই অসুস্থতার নাটক মোটেও বিশ্বাস করছে না। সবার কাছে এখন এটা একদম পরিষ্কার যে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ার এই গল্পটা আসলে দেশ থেকে পালানোর একটা বিশাল বাহানা ছাড়া আর কিছুই নয়। চারদিকে এখন জোর গুঞ্জন চলছে যে ধরা পড়ার ভয়ে তিনি আসলে দেশ ছেড়ে পালিয়েছেন। এখন সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, মির্জা আব্বাস এখন সত্যি কোথায় আছেন? চারদিকে জোর খবর ছড়িয়ে পড়েছে যে চিকিৎসার নাম করে তিনি আসলে ভারতেই মুখ লুকিয়ে আছেন। আর এই পুরো ঘটনার পেছনে বর্তমান তারেক সরকারের বিশাল কোনো হাত থাকা মোটেও অবাক করার মতো কিছু না। কারণ হাদি ইস্যুটি এখনকার তরুণ প্রজন্মের কাছে একটা মারাত্মক সেন্সিটিভ বিষয়। এই তরুণেরা এমনিতেই ভেতরে ভেতরে চরম ক্ষেপে আছে ওসমান হাদির সাথে ঘটাই জঘন্য ঘটনার কারণে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান খুব ভালো করেই জানেন, যদি আসল সত্য একবার মানুষের সামনে চলে আসে তবে তার এই গদি ধরে রাখা খুব মুশকিল হয়ে যাবে। তাই দলের মান সম্মান বাঁচাতে এবং ক্ষমতার চেয়ার ঠিক রাখতে ওই পলাতক নেতাকে লুকিয়ে রাখার এই চতুর গেম প্ল্যান খুব সাবধানে সাজানো হয়েছে বলে সবাই বিশ্বাস করছে। তারেক রহমান কোনোভাবেই চাইছে না ডন মাসুদের মুখ থেকে আসল কালপ্রিট মির্জা আব্বাসের নাম বাইরে আসুক, কারণ মির্জার নাম সামনে এলে পুরো সরকারের মুখেই চুনকালি পড়বে। তাই মির্জা আব্বাসকে আড়াল করে বিএনপি সরকার এখন নিজেদের পিঠ বাঁচাতে ব্যস্ত। ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখার জন্য তারা এখন এই পুরো ঘটনা ধামাচাপা দিতে যে কোনো কিছু করতে প্রস্তুত। অন্যদিকে পুলিশের রিমান্ড থাকা ডন মাসুদ যদি একবার মুখ খোলে তবে রাজনীতির এই দাবার চাল পুরোপুরি উল্টে যাবে। ডন মাসুদের মুখ বন্ধ রাখার জন্য এখন অনেক চেষ্টাই করা হচ্ছে, কিন্তু সব চেষ্টাই এখন ব্যর্থ হতে চলেছে। কারণ নির্দেশদাতা হিসেবে মির্জা আব্বাসের নাম যদি একবার সবার সামনে চলে আসে তবে এই মূল কালপ্রিটকে আর কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তখন এই মারাত্মক ভুলের মাসুল এবং চরম খেসারত মির্জা আব্বাস ও তার দলকে কড়ায় গণ্ডায় দিতেই হবে। দোষী সাব্যস্ত হওয়া মাত্রই ভারত থেকে মির্জা আব্বাসকে সোজা টেনে হিচড়ে দেশে ফিরিয়ে আনা হবে এবং কঠিন বিচারের মুখোমুখি করা হবে। ওসমান হাদিকে সরিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত যে তাদের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, সেটা এখন বড় বড় নেতারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। এই ভুলের কারণেই আজ তাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। তারা যতই ফাঁদ তৈরি করুক না কেন, ডন মাসুদের মুখ থেকে আসল সত্য ঠিকই একদিন বেরিয়ে আসবে। সব মিলিয়ে এখনকার পুরো পরিস্থিতি একটা থমথমে আকার ধারণ করেছে। একদিকে ডন মাসুদ পুলিশের কাছে একের পর এক গোপন তথ্য দিচ্ছে, আর অন্যদিকে নিখোঁজ মির্জা আব্বাস একদম চুপ হয়ে আছেন। এই দুয়ে মিলে তারেক সরকার এখন চরম দিশেহারা অবস্থায় পড়ে রীতিমতো হাবুডুবু খাচ্ছে। আসল সত্য যখন সবার সামনে চলে আসবে তখন কপাল চাপড়ানো ছাড়া এই নেতাদের আর কোনো উপায়ই খোলা থাকবে না। দেশের সাধারণ মানুষ এবং তরুণেরা এখন শুধু একটা জিনিসই চায়, আর সেটা হলো তাদের প্রিয় হাদির জন্য সঠিক বিচার। তারা চায় যারা এই ঘটনার পেছনে কলকাঠি নেড়েছে তাদের আসল চেহারা সবার সামনে আসুক। ওসমান হাদিরই চলে যাওয়া তরুণেরা কখনোই বৃথা যেতে দিবে না। অধিকার আদায়ের জন্য তরুণেরা যখন রাস্তায় নেমে আসবে তখন কোনো বাধাই তাদের আর আটকাতে পারবে না। আর তরুণদের এই বিশাল শক্তির কাছেই একদিন এই সব অহংকারী নেতাদের মাথা নিচু করতেই হবে। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।